মেডিকেল ভর্তি পরীক্ষা দেশে সবচাইতে বড় কম্পিটিটিভ এক্সাম। 2024-25 সেশনে 1,30,000 শিক্ষার্থীর মধ্যে পাশের হার মাত্র 45.62%। অর্থাৎ লক্ষাধিক শিক্ষার্থীর সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন অকালেই ঝরে পড়ে। ঠোয়াই বাট ওয়ান থিং, সেটা হচ্ছে এত কিছুর ভিড়ে স্রোতের সাথে গা ভাসায় চলতে যায় তুমি তোমার স্বপ্নকে হারাই ফেলতেছো না তো? আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ওয়েলকাম টু এক্সামমেট। লেট আস সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ দিস ভিডিও হেল্পস ইউ। লেটস গো টু দ্য মেইন টক। স্বাভাবিকভাবেই তোমরা সবাই কোনো না কোনো বড় সড়ো কোচিং এ ভর্তি আসো। যারা এইচএসসি 25 ব্যাচ বা সেকেন্ড টাইমার যারা দেখতেছো 100% এটা আসো। আমি এই ভিডিওতে অ্যাকচুয়ালি তোমার কিছু বিটার ট্রুথ এবং মেডিকেল অ্যাডমিশনের আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস কেন ব্যর্থ হয়, কেন সে চান্স পাইতে পারে না, বা কেন সে নাম্বার তুলতে পারতেছে না, ইভেন শেষ পর্যন্ত কেন সে কন্টিনিউ করতে পারতেছে না, কেন তার কনফিডেন্স লেভেল 0 হয়ে যাচ্ছে, সেটারই একটা সম্পূর্ণ ব্যাখ্যা দিব। আমরা জানি এবং আমিও জানি প্রত্যেকটা কোচিংই আসলে যথেষ্ট ভালো, কারণ কোনো কোচিংই তার সবগুলো কোচিংই চায় তাদের বেস্টটা দিতে, আর অনলাইন অফলাইনে অনেক সীমাবদ্ধতা প্রত্যেকটা কোচিং এ আছে। বাট এখানে তোমার একটা কথা আছে, সেটা হচ্ছে তোমার নিজের স্বপ্নকে তো আর মেরে ফেলা যায় না। ফার্স্ট অফ অল কথায় আসো, সেটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের কোচিং এর একটা বড় সড়ো ভূমিকা বা বড় সড়ো রোল আমাদের জীবনে প্লে করে এই ভাইটাল 3টা মাসে। অ্যাকচুয়ালি আমাদের কোচিং গুলোর সাথে কিভাবে আমাদের লাইফটা পরবর্তী অ্যাডমিশন লাইফটা রিলেটেড হয়ে যায় তার একটা ধারণা তুমি অলরেডি পাওয়া শুরু করছো। তুমি যদি এইচএসসি 25 ব্যাচ হও তাহলে শুরু করছো, আর যদি 24 ব্যাচ হও তাহলে অটোমেটিকলি তুমি বুঝতে পারতেছো যে লাইফ ইজ হার্ড। ফার্স্ট অফ অল কথা সেটা হচ্ছে অফলাইন কোচিং গুলার আউটলাইন আমার মারাত্মক রকমের জঘন্য লাগছে। কেন মারাত্মক লেভেলের জঘন্য লাগছে? কারণ এখানে অনেক সীমাবদ্ধতা তাদের আছে। এটা তাদের দোষ না, এটা উদ্ভাসের দোষ না, এটা রেটিনার দোষ না, এটা মেডিকোর দোষ না, এটা কারোরই দোষ না। দোষটা আসলে সিস্টেমের। কেন? কারণ প্রত্যেকটা তুমি যে কোনো কোচিং এ ভর্তি হও না কেন, তোমার সর্বোচ্চ বায়োলজিতে ক্লাস দিবে, তোমার সর্বোচ্চ বায়োলজিতে ক্লাস দিবে হইতেছে ধরো 15 থেকে 16টা, কেমিস্ট্রিতে ক্লাস দিবে 10 থেকে 12টা, ফিজিক্সেও 10 থেকে 12টা। তার মানে তুমি বুঝতে পারতেছো যে প্রতিদিন তোমার মিনিমাম 2টা করে চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার তারা একটা লেকচারে পড়াবে। তার মানে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে, এর চাইতে তো বেশি সম্ভব না। হ্যাঁ, উদ্ভাসের তুখোর ব্যাচের কথা আলাদা, সেখানে 4 ঘন্টার ক্লাসও হয়, কিন্তু নর্মাল যতগুলো ব্যাচ আছে পেরিফেরিতে, ইনক্লুডিং পেরিফেরি, ঢাকার বাইরে তো সেরকম তুখোর ব্যাচ নাই, ইনক্লুডিং পেরিফেরি, সেখানে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে মিনিমাম প্রত্যেক দিন আইদার সেটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, তোমাকে 2টা করে চ্যাপ্টার পড়াবে। তোমার ব্রেইন এতটাই শার্প না, ইভেন আমার ব্রেনও না ভাই, আমার ব্রেনও না যে আমি একদিনে 2-2.5 ঘন্টার মধ্যে 2টা ক্লাস, দুইটা চ্যাপ্টারের ক্লাস আমি মাথায় সুন্দরভাবে ইনপুট নিয়ে আমি সুন্দরভাবে আউটপুট দিয়ে আসতে পারবো। তো ফার্স্টেই যে ভুলটা হয় সেটা হচ্ছে গোড়ায় গলদ। আমাদের ক্লাসটা হইতেছে মেইন জিনিস, কিন্তু সেই ক্লাসটাই আমাদের ধ্বংস হয়ে গেছে। এবং 2 নম্বর সবচেয়ে বড় একটা কনসার্ন তোমার জন্য, সেটা হচ্ছে তোমার জিকে ইংলিশ। বললাম অফলাইনের কোনো কোচিংই তোমাকে ঠিক মতো পড়ায় দিবে না। তোমার ডেইলি এক্সামে হয়তো বা তোমার জিকে দিয়ে দিবে, ইংলিশ দিয়ে দিবে, এটা তোমার নিজেরই পড়তে হবে, এবং তুমি ঠিক মতো বুঝতেও পারবা না যে তুমি কি পড়বা কি পড়বা না, কারণ তোমার গাইডলাইন দেওয়ার কেউ নাই। কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন বইটা পড়তে হবে। আমার স্টিল নাও স্টুডেন্ট বলে যে ভাই আমি জিকে আসলে কোন বই পড়বো, সে সেকেন্ড টাইমার। তার মানে কি তার প্রপার গাইডলাইনের অভাব, এন্ড স্টিল সে জানে না, হি অর সে জানে না যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোনটা পড়তে হবে। কারণ জিকে এবং ইংলিশের ক্লাস প্রত্যেকটা কোচিং সর্বোচ্চ জিকের 5টা ক্লাস দিবে তোমাকে, 5টা বা 7টা ক্লাস, ইংলিশের 5টা বা 7টা ক্লাস। তুমি চিন্তা করো তো জিকেতে কত টপিক, এবং এখন তো আন্তর্জাতিক অ্যাড হয়েছে, তুমি কোনটা কমপ্লিট করবা ভাই? তুমি আবার অনলাইনে যে ভর্তি হবা, আবার তুমি 2টায় ভর্তি হয়েছো কোচিং, এক জায়গায় অফলাইন করবা, তারপরে বাসায় যে আবার অনলাইন কোচিং করবা, অনলাইনে ক্লাস করবা, আবার অফলাইনে আরেক জায়গায় পরীক্ষা দিবা, অনলাইনে পরীক্ষা দিবা, তুমি নিজে পড়বাটা কখন?
তো আমাদের এই যে কোচিং কোচিং যেই প্যারাটা আছে সেটা মারাত্মক একটা সমস্যা, সেটা জিকে ইংলিশ 25 মার্ক আমাদের কোনো পড়ানোই হয় না। এটা অ্যাজ এ স্টুডেন্ট আমিও ফিল করছি। সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ কেন আমাদেরকে ঠিক মতো পড়ানো হইতেছে না। ভাই কেমিস্ট্রিতে যদি 10 থেকে 12টা চ্যাপ্টার এতটা গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে, তাহলে জিকে ইংলিশের বিষয়টা এত নেগলেক্টেড কেন? আমাদের ফার্স্ট সমস্যা ছিল মেইন সাবজেক্ট গুলোতে 75 মার্কে, যে সেখানে ক্লাসগুলো অত্যন্ত সংক্ষিপ্ত এবং খুবই কি বলবো মানে কম সময়ের মধ্যে তোমাকে একটা দ্রুত শেষ করে দিবে। একই সাথে জিকে এবং ইংলিশ তোমার একটা মারাত্মক বাজে প্রিপারেশন হবে। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, সেটা হচ্ছে এই কোচিং এর কারণে তোমার মেন্টালিটি এবং তোমার বাসায় ইফেক্ট পড়বে। কিসে জানো? বাসায় কিভাবে ইফেক্ট পড়বে সেটা আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। এইচএসসি 25 ব্যাচের যারা স্টুডেন্ট দেখতেছো, বি কেয়ারফুল। তুমি যেই কোচিং এ ভর্তি হও না কেন, স্বাভাবিকভাবেই প্রথম প্রথম তুমি খুব এনথুসিয়াজম নিয়ে ক্লাসগুলো করবা, কিন্তু একটা পর্যায়ে যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর তুমি সেই কোচিং এর সাথে তাল মিলায় চলতে পারবা না। কারণ কোচিং গুলা যেভাবে তোমাকে আগায় নিয়ে যাবে, তুমি ভাববা যে এরা এরকম একটা সিস্টেম ডেভেলপ করছে, সেটা হচ্ছে তোমাকে এইখানে এরকম একটা ফিলিংস দিবে যে তোমার দ্রুত শেষ করতেই হবে, দ্রুত শেষ করতেই হবে, না হলে বললাম কি যেন কি হয়ে গেছে, তুমি একদম ধ্বংস হয়ে যাবে, তুমি চান্স কোথাও হবে না, এরকম একটা ভাইব তোমার মধ্যে দিয়ে দিবে, তারা অটোমেটিকলি দিয়ে দিবে। এবং তুমি যখন দেখবা যে তোমার দ্রুত শেষ হচ্ছে না, তখন তোমার একটা মজার বিষয় আমি তোমাকে বলি, সেটা হইতেছে তোমার তো পড়ালেখায় গ্যাপ জমতে থাকবে। যখন তোমার দ্রুত কোচিং এর সাথে আগাইতে পারবে না, তখন তোমার একটা গ্যাপ জমতে থাকবে, পড়ালেখায় গ্যাপ জমতে থাকবে, এবং সেটা তুমি কভারও করতে পারবা না, এবং দ্যাট ক্যান নট বি কভার্ড। তুমি কি করতে চাবা? কভার করতে পারবা না। কারণ কি? তুমি তো অলরেডি একটা সাবজেক্টের মধ্যে ঢুকে গেছো, একটা মেশিনের মধ্যে ঢুকে গেছো, কোচিং এর মধ্যে ঢুকে গেছো। তোমার প্রতিদিন সেখানে যাইতে হবে, প্রতিদিন তুমি যদি ক্লাস না করো তোমার বাসার থেকে প্রেশার দিবে, এন্ড আলটিমেটলি তোমার গ্যাপ ফিল আপ হবে না। এবং তুমি একটা পর্যায়ে দেখবা যে তুমি যেই ক্লাসটা করতেছো সেই ক্লাসের পড়াটাও, বইটাও ঠিক মতো তুমি পড়তে পারতেছো না। তখন আলটিমেটলি তোমার ডেইলি এবং উইকলি যেই মার্কগুলো আছে, ডেইলি এবং উইকলি যেই মার্কগুলো আসে, সেই মার্কগুলো আস্তে আস্তে কমতে থাকবে। সেই রেজাল্ট যাবে তোমার প্যারেন্টসদের কাছে। সেই রেজাল্ট যখন কমবে, দেখবা যে 50-এ 35 পাচ্ছ, 30 পাচ্ছ, এবং উইকলিতে 100-তে 70 পাচ্ছ, 75-এর উপরে তোমার নাম্বার আসতেছে না, তখন তোমার বাসায় একটা বড় সড়ো ইফেক্ট পড়বে, যেটা আলটিমেটলি তোমাকে মেন্টালি অনেক ব্রেক করে দিবে, মেন্টালি অনেক ব্রেক করে দিবে। যার কারণে তোমার এই আলটিমেটলি তোমার কনফিডেন্স লেভেল বিলো বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এবং যখনই তোমার কনফিডেন্স লেভেল কমতে থাকবে, এই সাইকেলটা আবার আগের থেকে শুরু হবে, যে দ্রুত শেষ হলো, সময় চলে যাচ্ছে, তোমার গ্যাপ পড়তেছে, তুমি কভার করতে পারতেছো না, তোমার ডেইলি উইকলি আস্তে আস্তে কমতেছে, আবার তোমার কনফিডেন্স লো হচ্ছে, এই উইক চলতেই থাকবে চলতেই থাকবে। এইটাই হচ্ছে আমাদের ভিসাস সাইকেল। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের 3 নাম্বার ভুল। এই সাইকেলে যে পড়ছে তার জীবন শেষ। কথা মিলাই নিও, এই সাইকেলে যে পড়ছো ভাইয়া, জীবন শেষ হয়ে যাবে। আমি এই 2 সাইকেল কমপ্লিট করে আসছি। এইটা যখন আমি বুঝতে পারছি, আসসালামু আলাইকুম, আমি কোচিং এর সাথে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে ভাইয়া, তাহলে যদি কোচিংটা কাদের জন্য? এই যে কোচিং এর কথা আমি বলতেছি, এই কোচিংটা অ্যাকচুয়ালি কাদের জন্য? 1 নাম্বার, সেটা হচ্ছে সবারই, ম্যাক্সিমাম স্টুডেন্টের বললাম, একদম প্রিপারেশনটা শুরু করে সেকেন্ড ইয়ারের শেষ থেকে, মানে এইচএসসির আগ থেকে সে মেন্টালি একটু প্রিপারেশন নিতে থাকে যে আমি মেডিকেলে যাব। এইচএসসি শেষ হওয়ার পরে হয়তো অনেকে ভর্তি হয়ে গেছে, এখন 15 আগস্ট শেষ, ভর্তি হয়তো বা হয়ে যাচ্ছে, তারপরে সে প্রিপারেশন নিবে। তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে তাদের ম্যাক্সিমামেরই ফুল সিলেবাস কমপ্লিট নাই। তাহলে কারা কোচিং এর সাথে তাল মিলাইতে পারবা, এরকম অনেক স্টুডেন্ট আছো আমি জানি, আলহামদুলিল্লাহ তোমাদের অনেক কন্ডিশন অনেক ভালো। তোমরা কি করবো যে ভাই আমার তো মোটামুটি কমপ্লিট আছে, আমি কোচিং এর সাথে আগাই, সমস্যা নেই, আমি তো পারতেছি। হ্যাঁ, তুমি দেখো যে তোমার এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে কিনা, তাহলে তুমি কোচিং এর সাথে আগাও, কোনো সমস্যা নাই। ফার্স্ট অফ অল তোমার ফুল সিলেবাস ইনক্লুডিং আমাদের বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি একবার হইলেও তোমার পড়া থাকতে হবে, অন্তত রিডিং দেওয়া থাকতে হবে। তুমি যদি ফুল সিলেবাসের এখন পর্যন্ত কিছুই না পড়ো,
কিছুই না করো এবং শুধু ফুল সিলেবাস পড়লেই হবে না, সেটা মেডিকেল স্ট্যান্ডার্ড পড়তে হবে। সেটা কি করতে হবে? মেডিকেল স্ট্যান্ডার্ড করে পড়তে হবে। তুমি যদি একবারও সেভাবে না পড়ো তাহলে কোচিং তোমার জন্য না। আর যদি পড়ে থাকো ওকে, লেটস গো ফর কোচিং। বাট এখানে একটা কথা আছে, যারা কোচিং এ খুব ভালো মার্ক করে, দেখবা যে কোচিং এর সাথে সে আগাইতেছে কিন্তু সে খুব ভালো মার্ক পাইতেছে, বা তুমি কোচিং এর সাথে আগায় ভালো মার্কটা পাইতেছ না। এখানে একটা কাহিনী আছে, ওই ছেলেটা বা ওই মেয়েটা অনেক আগে থেকেই প্রিপারেশন নিছে, অনেক আগে থেকে সে কি নিছে, মেডিকেলের প্রিপ নেওয়া শুরু করছে। দেখা গেছে সে যখন সেকেন্ড ইয়ারে উঠে তখন তার কোশ্চেন ব্যাংকটা শেষ, মেডিকেলের কোশ্চেন ব্যাংক সে অ্যানালাইসিস করে ফেলছে, সে জানে কোথা থেকে কোশ্চেন আসবে। কিংবা তার বাসায় একজন মেডিকেলের ভাইয়া আছে যে তাকে খুব সুন্দরভাবে গাইড করতে পারতেছে, কিন্তু তোমার সেই অ্যাবিলিটি নাই। তোমার সেই অ্যাবিলিটি নাই যে তুমি বাসায় একজন 10, 12, 15, 20 হাজার টাকা একটা মেডিকেলের ভাইয়া রাখবা, কিন্তু তার হয়তো বা সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আছে। সে তো তাকে গাইড করে দিচ্ছে, সে সেকেন্ড ইয়ার থেকে, সে তো জানে সবকিছু যে আগের থেকে আমার প্রিপেয়ার থাকতে হবে, এই জন্য সে ফুল সিলেবাস শেষ করছে। সে হয়তোবা ইংলিশও মেডিকেলের যে ইংলিশ আছে একাডেমিকের পাশাপাশি সেই ইংলিশটাও পড়ছে সেকেন্ড ইয়ারে। তুমি জানো না, কেউ এই কথা স্বীকার করবে না যে আমি আগের থেকে প্রিপারেশন নিয়েছি। তুমি যার কাছে জিজ্ঞেস করো ধুর কি অবস্থা হবে না হবে, এরকম একটা পার্ট নিয়ে চলবে। তুমি যদি স্রোতের সাথে গা ভাসাও, ইটস এ র‍্যাট রেস, শেষ পর্যন্ত তুমি বললাম ডুবে যাবা পানিতে। সো বি কেয়ারফুল অ্যাবাউট এই 4টা ভুল। আমি বললাম আর একটা কথা বলি নাই, সেটা হচ্ছে এখানে ভুল দেখাইছি কয়টা? 3টা। তাহলে আর একটা ভুল কি? আর একটা ভুল হইতেছে দ্য মোস্ট এবং কি বলবো ডেঞ্জারাস একটা ভুল, সেটা হচ্ছে দিস ইজ প্রপার রিভিশন। প্রপার রিভিশনের মধ্যে একটা মজার কথা আছে, সেটা আমি তোমাকে একটু বুঝাই বলি। কোচিং গুলা তোমার ক্লাসের শিডিউলটা, টোটাল ক্লাসটা কমপ্লিট করবে এমন সময় দেখা গেছে যে তোমার টোটাল ক্লাস করা কমপ্লিট কিন্তু তোমার ঠিক মতো কিছুই পড়া হয়নি, কিন্তু মেডিকেলের পরীক্ষা আরো ধরো 1-1.5 মাস থেকে 2 মাস টাইম আছে, 2 মান্থ টাইম আছে। এখন কয় তারিখ? ধরো 15 আগস্ট। আচ্ছা, পরীক্ষা কবে হবে? ধরলাম 15 ডিসেম্বর। তাহলে এই যে আগস্ট, মাঝখানে আছে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, তারপরে আছে নভেম্বর। আচ্ছা, ভালো কথা। তাইলে তোমাকে এমন একটা মেন্টালিটি তোমার মধ্যে ক্রিয়েট করবে, আমাদের কোচিং সিস্টেম বলো, এডুকেশনাল সিস্টেম বলো, সেটা হচ্ছে তোমাকে যেভাবেই হোক অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। কেন রে ভাই, আবার নভেম্বর পরীক্ষা আমি ঘাস কাটবো? আর নভেম্বর পরে আমি ঘাস কাটবো? এইখানে 2 মাস, এখানে 15 দিন আছে, তার মানে এই পাশে আর 1 মাস, 3 মাস আছে, 3.5 মাস আছে আমার অ্যারাউন্ড। 2 মাস আগে আমি সিলেবাস কমপ্লিট করলাম কিন্তু আমার নিজেরই ঠিক মতো পড়া হলো না, তাহলে আসলে কি হইলো? যেই লাউ সেই দুই হয়ে গেল, আমি আগের জায়গায় আছি। তাহলে এর কারণটা কি? কারণ কি? এরপরে তোমাদের আসবে হচ্ছে এক্সাম বা ব্যাচ, এই জায়গাটায় মারাত্মক সমস্যা। আমি তো বেশ কয়েক মাস, প্রায় 1 বছর ধরে সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করে আসতেছি। ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার হালে আমাকে মেসেজ দিতেছে, কি জানো, কি কোশ্চেন করে যে ভাইয়া কোচিং এর সাথে তো আমি কমপ্লিট করছি কিন্তু আমার নিজের কাছে কোনো কমপ্লিট এখনো হয় নাই। আচ্ছা, এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে, কোচিং টাইম সেকেন্ড টাইমারদের বললাম মডেল টেস্ট শুরু হয়ে গেছে প্রত্যেকটা কোচিং এ, এখন আমি পরীক্ষা দিই, নাম্বার আসে না, এখন আমি কি করব? এখন যে আমি পরীক্ষা দিয়ে দিব না, আমি বললাম যে পরীক্ষা দিও না, ভাইয়া বাসায় তো এটা মানে না। তোমাকে একটা জিনিস বুঝতে হবে ভাই, তুমি যদি ভিসাস সাইকেলের মধ্যে পড়ে থাকো এবং এরপরে তুমি যদি আরো 2টা মাস শুধুমাত্র পরীক্ষায় দেওয়ার উপর ব্যস্ত থাকো, কিন্তু তোমার এখনো তুমি জানো, তুমি মনের মধ্যে বুঝতে পারতেছো যে তোমার সিলেবাস কমপ্লিট হয় না, সিলেবাস ইনকমপ্লিট থাকবে। তুমি ধরে নাও এই যে ভিডিওটা দেখতেছো এইচএসসি 25 ব্যাচ বা 24 ব্যাচ যারা দেখতেছো, তোমরা একটু কমেন্ট করো আমার কথাগুলো, যারা সেকেন্ড টাইমে দেখতেছো আমার কথাগুলোকে আমি ভুল বলতেছি কিনা। আর যারা 25 ব্যাচ আসছো তারা এটা লিখে রাখো, সেটা হচ্ছে তোমরা যারা ভিডিওটা দেখতেছো 70 to 80% স্টুডেন্টের এরকম একটা সময় আসবে যে ব্যাচ কোচিং গুলা এক্সাম ব্যাচ নামাই দিছে কিন্তু তোমার সিলেবাস ইনকমপ্লিট, তোমার জিকের অবস্থা খারাপ, তোমার ইংলিশের অবস্থা খারাপ। তখন কি করবে? পোলাপান বলবে পরিবারের ভয়ে, পরিবারের চাপে বা বাবা মায়ের চাপে বা যেমনি হোক ম্যানিপুলেটেড হয়ে এই এক্সাম গুলা তারা দেয়া শুরু করবে।
এখন এক্সাম দিতে দিতে তো কি হয়ে যাবে, এক্সাম তো এর আগে তো আরো ভয়ানক অবস্থা, পরীক্ষার আগের দিন পর্যন্ত পারলে পরীক্ষা নেয়, দেখা গেছে 1 মাস শেষ। এবং এখানেও মজার কাহিনী আছে, সেটা হচ্ছে এই এক্সাম সিস্টেমটা যদি তোমার সিলেবাস ইনকমপ্লিট থাকে এবং ইনকমপ্লিট সিলেবাসে তুমি এক্সাম দাও, তুমি সবকিছুই পড়ছো কিন্তু আবসা আবসা, যার কারণে তুমি আলটিমেটলি যখন মডেল টেস্ট গুলা ঢুকবা না, তোমার মার্ক আসতেছে দেখবা যে 60 to 70 মার্ক, তুমি এর উপরে উঠাইতেই পারতেছ না, এবং তখন তুমি ডিভাস্টেটেড হয়ে যাবে, তখন তুমি বলবা যে তোমার জীবন ব্যর্থ। এবং আলটিমেটলি যখন তোমার আলটিমেট ম্যাথ এক্সাম আসবে, তখন তুমি এইটায় ফেল মারবা। এটা হইতেছে আমাদের সবার শেষের ভুল, মাথাটা মিলাই নিও। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে হোয়াট টু ডু। ফার্স্ট অফ অল কথা হইতেছে, আমরা চলে আসি, সেটা হচ্ছে দ্য থিং ইউ শুড ডু নাও। তোমার এখন কি করা উচিত? যদি তুমি 25 ব্যাচের হয়ে থাকো, তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ 25 ব্যাচ, তোমার কি করা উচিত? তুমি দেখো যে তোমার ফার্স্টে ফুল সিলেবাস কমপ্লিট করছো কিনা, ধরলাম তোমার ফুল সিলেবাস কমপ্লিট নাই, কিংবা তুমি সেকেন্ড টাইমে তুমি সেকেন্ড ইয়ার থেকে হয়তো হালকা হালকা কোশ্চেন একটু প্যাটার্নের সাথে পরিচিত, কিন্তু তুমি একদম প্রপারলি কোশ্চেন ব্যাংক সলভ করো নাই, তাহলে তোমার ফার্স্ট স্টেপ হবে হচ্ছে নিজের একটা রুটিন সাজানো। নিজের রুটিন সাজানো, নিজের কি সাজানো? রুটিন সাজানো, 3 মান্থ রুটিন। 2 নাম্বার কথা, সেটা হচ্ছে ডোন্ট বি ডেসপারেট। ডেসপারেট হওয়া যাবে না, ডেসপারেট হওয়া যাবে না। ডেসপারেট মানে বুঝো? ডেসপারেট মানে বুঝো, সেটা হচ্ছে দ্রুত শেষ করতে হবে এরকম বলে কোনো কথা নাই। তোমাকে শেষ করতে হবে হচ্ছে, তোমাকে শেষ করতে হবে প্রপারলি। তুমি কি করবা? তুমি হচ্ছে একটা নিজের একটা খসড়া রুটিন বানাবা যে 3 মাসের মধ্যে আমি কিভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক সুন্দর করে শেষ করব, প্রপারলি শেষ করব। সেইটাকে তোমাকে একটা চ্যালেঞ্জ ওয়াইজ 7 ডেজ হইতে পারে যেরকম, কিংবা 10 ডেজ হইতে পারে, যেরকম আমি সেকেন্ড টাইম ব্যাচে ফাইট ব্যাক 1.0 তে হচ্ছে 7 ডেজ নিয়ে চালাইছি ফার্স্টে, এরপর আমি সেটা 10 ডেজে কনভার্ট করছি যখন প্রয়োজন হয়েছে। ফাইট ব্যাক 1.2 তেও আমরা 10 ডেজ নিয়ে মোটামুটি আগাচ্ছি। তাহলে এই 7 ডেজ 10 ডেজ নিয়ে একটা রুটিন, চূড়ান্ত রুটিন করা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভাই, আমি তোমাকে বারবারও বলতেছি, সেটা হচ্ছে যারা সেকেন্ড টাইমের ভিডিওটা দেখতেছো, তুমি বুকে মনে হাত রেখে বলতে পারবা ফার্স্ট টাইমে তুমি কোশ্চেন ব্যাংক হয়তো বা পড়ছো কিন্তু অ্যানালাইসিস করো নাই। আমাদের অবশ্যই অবশ্যই একটা অধ্যায় পড়ার আগে কোশ্চেন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করতে হবে। সেটা হচ্ছে লাস্টে অনুশীলনী। অনেকে বলতেছে এবার নাকি অনুশীলনী আসবে না, পরীক্ষা শেষে দেখা যাবে। অনুশীলনী না আসলে তো হইলো, অনুশীলনী না আসলে তো হইলো, এখন আইসে গেল তুমি পড়লা না, মাথায় বললাম তখন হাত রাখা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক আছে? মাটিতে বসে পড়বা। তোমার এই কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনী প্রত্যেকটা সাবজেক্টের খুব সুন্দর করে আত্মস্থ ঠুটস্থ করে রাখতে হবে। তুমি যদি নিজের একটা সুন্দর রুটিন, সেই রুটিনকে ডেসপারেটলি ফলো না করে প্রপারলি একটা ভাগে ভাগে 7 ডেজ 10 ডেজ চ্যালেঞ্জ নিয়ে পড়ো, এবং তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করো, এবং নিজের মতো করে লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং এর উপর ফোকাস দাও। এক একজনের এক এক রকম প্রবলেম থাকে, এক একজনের প্রবলেম সলভিং, এক একজনের এক এক রকম প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলোর উপর তুমি যদি ফোকাস দাও যে আমি এই অধ্যায়ের কোন টপিকের সমস্যা, কোন টপিকের সমস্যা, কোন টপিকটা আমি পারি না, সেটার উপর তুমি যদি সময় দাও, এই স্টেপগুলো তুমি যদি ফলো করো, তোমার কোচিং লাগবে না, কোচিং কোনো লাগবে না, তুমি অটোমেটিকলি পারে যাবা। যে স্টেপগুলা আমি বললাম, কেমিস্ট্রি যখন ক্লাস নিতেছি, মেডিকেল কেমিস্ট্রি প্রাইভেট ব্যাচে যে ক্লাসগুলো প্রোভাইড করছি, সেখানেও আমি বারবার এই কথাগুলাই বলছি, এই জিনিসগুলো আমি দেখাইছি, ক্লাসগুলোও সেভাবে প্রোভাইড করা, প্রবলেম বেস প্রোভাইড করা। তো তোমরা যারা নিজেরা প্রিপারেশন নিবা, যাদের অবস্থায় আগের মতো আমি যে ভিডিওর কথা এতক্ষণ ধরে চিল্লাইলাম, এরকম একটা সিচুয়েশনে পড়ে আসছো, তারা এই স্টেপগুলো সুন্দরভাবে ফলো করো ভাইয়া, ইনশাল্লাহ তোমার আর কোথাও কোচিং এর সাথে তোমার আগাইতে হবে না। তুমি নিজেই নিজেকে সুন্দরভাবে ডেভেলপ করে ভালোভাবে 3 মাস পর একটা সুন্দর রিভিশন দিয়ে একটা ভালো জায়গায় মেডিকেলের চান্স পাইতে পারবা। কিন্তু তুমি যদি ডেসপারেট হও এবং তোমার যদি ক্রাইটেরিয়া না থাকে সিলেবাস শেষ করার, তোমার যদি ক্রাইটেরিয়া না থাকে, তোমার ফুল সিলেবাস শেষ হয়েছে, তোমার আগে কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করা আছে, কিংবা তোমাকে গাইডলাইন করার জন্য কেউ আছে, তাহলে তোমার
নিজের এবং তোমার এই ভুলগুলা সামনে 100% হবে যদি তুমি র্যাট রেসের মধ্যে পড়ো, যদি তুমি স্রোতে গা ভাসাও। সো আমার কাজটা ছিল তোমাদেরকে সতর্ক করা। আমি কাউকে ছোট করতেছি না, প্রত্যেকটা কোচিংয়ে তাদের, আমি বারবার বলতেছি, প্রত্যেকেরই সীমাবদ্ধ থাকে, প্রত্যেকটা কোচিংয়ে চাই নিজের সর্বোচ্চ বেস্ট সার্ভিসটা দিতে। কিন্তু শেষ পর্যন্ত একটা কথাই, সেটা হচ্ছে তোমার স্বপ্নের তো আর মৃত্যু তুমি নিজে হাতে মারতে পারো না, মৃত্যু তোমার নিজের হাতে হইতে পারে না। সো নিজের স্বপ্নকে বাঁচাও। বেস্ট অফ লাক।